ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। সাদা পোশাকে বাংলাদেশের ক্রিকেটে রঙিনতম এক দিন, তাই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টের খবর দিয়ে শুরু করতে চাই। ডারউইনে লাল বলের ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাইটি অস্ট্রেলিয়াকে 9 উইকেট হারিয়ে 1-0 এগিয়ে গেল টাইগাররা। অজিদের দেয়া 57 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হওয়ার পর 2.5 দিনে টেস্ট হারবে বাংলাদেশ, এমন শঙ্কা ছিল। সেই শঙ্কা নিয়ে হাসান মাহমুদের 6 উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও শান্ত মিরাজের 50-তে বাংলাদেশ তোলে 426 রান। 228 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া অল আউট হয় 284 রানে। ক্যামেরুন গ্রিন সেঞ্চুরি করেন, ফাইফান নেন মিরাজ। 57 রানের লক্ষ্যে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান তামিম আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। তবে সাদমান ও মুমিনুলের দৃঢ়তায় ডারউইনে ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বলছেন নাজমুল শান্ত। এই জয় একটা বার্তাও, ভবিষ্যতে আরও খেলার সুযোগের প্রত্যাশা টাইগার অধিনায়কের। পা মাটিতে রেখে পরের টেস্টে রাখতে চান চোখ। এমন জয়ের পর পুরো দলকেই ম্যাচ সেরা বলছেন নাজমুল শান্ত। হাসি মুখে টিম বাসের উদ্দেশ্যে টিম বাংলাদেশ। ডারউইনে একটা ঐতিহাসিক স্মৃতি ফ্রেমবন্দি করেই যে বিদায় নিচ্ছে টাইগার ক্রিকেটাররা। হাসান মাহমুদ, তানজিদ তামিম, মেহেদী মিরাজরা যে এক ভিন্ন গল্প লিখে গেছেন এই মারারার বুকে। এমন জয়কে 3 ফরম্যাটেই নিজেদের ক্রিকেট ইতিহাসেই সেরা বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের ইতিহাসের সেরা জয়, বাট আমি বলবো যে এখনো আমরা ওই রকম এক্সপেরিয়েন্স দল না। বাট টেস্ট টিমটা আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে, অপরচুনিটিস আছে। এই অপরচুনিটিস গুলো আমাদের কাজে লাগাইতে হবে এবং আমরা যেভাবে ক্রিকেট খেলতেছি, আমরা যদি এই অপরচুনিটিস গুলো কাজে লাগাই, অবশ্যই ওই জায়গায় যাওয়া সম্ভব। এমন দাপুটে পারফরমেন্সে বিশ্ব ক্রিকেটকে বার্তা দিতে পেরে খুশি শান্ত। ভবিষ্যতে এমন কন্ডিশনে আরো বেশি টেস্ট খেলার প্রত্যাশা টাইগার অধিনায়কের। আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা ভালো মেসেজ দিতে পেরেছি যে আমরা যে কোনো কন্ডিশনে ভালো খেলার অ্যাবিলিটি রাখি। সো আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা এরকম কন্ডিশনে আরো বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবো এবং আমাদেরকে ইনভাইট করা হবে। কারণ ওই সুযোগটা যখন আমরা পাবো তখন আমাদের স্কিলটা আমরা শো করতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগও আছে বাংলাদেশের সামনে, তবে পা মাটিতে রেখে পরের ম্যাচে চোখ নাজমুল শান্ত। পয়েন্ট টেবিল দেখেন, অবশ্যই আমাদের অপরচুনিটিস আছে, বাট আমি ক্যাপ্টেন হয়ে একটা কথা বলি সবসময় ড্রেসিং রুমে, যে খুব বেশি দূরে চিন্তা না করে আমরা কিভাবে এই সিরিজটা ভালো খেলতে পারি বা এই টেস্ট ম্যাচটা ভালো খেলতে পারি, এটা ইম্পর্টেন্ট। এমন জয় পুরো দলকে নিয়েই গর্বিত শান্ত। টেলেন্ডারদের একটু বাড়তি কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক। অস্ট্রেলিয়ার মাটিতে এমন ঐতিহাসিক জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয় আখ্যা দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন দুর্দান্ত পারফরমেন্সের কৃতিত্বটা দিয়েছেন পুরো দলকেই। এমন জয়ের পর এখন সিরিজ জয়ের হাতছানি আছে বাংলাদেশের সামনে, সেটা জানেন টাইগার অধিনায়ক। তবে পা মাটিতে রেখে বাংলাদেশ সেরাটা দিতে চায়, এমনটাই জানালেন নাজমুল হোসেন শান্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া। পিওর ডমিনেশন, কমপ্লিট টিম গেম, বাংলাদেশের প্রশংসায় আসলে সবাই পঞ্চমুখ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার মতে এমন জয়ের পর বোনাস না পেলেও কোনো আফসোস থাকে না। ঐতিহাসিক এই জয়ে প্রত্যেক ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মত দিয়েছেন বাশার। প্রায় 2 যুগ পর ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ 2003 সালে তিক্ত অভিজ্ঞতা এবার রূপ নিল ইতিহাসের পটভূমি হিসেবে। মাত্র 3.5 দিনে অজিদের দম্ভ চূর্ণ করে তাসমান পারে টাইগাররা লিখল এক মহাকাব্য, যেখানে 9 উইকেটের বড় জয় বোনাস দিয়ে পরিমাপ করা যাবে না বলে মত প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। বাট এরকম জয়ের পরে আসলে আপনার কিছু লাগে না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এরকম জয় পেয়েই খুশি, আমার আর কিছু লাগবে না। যেহেতু আপনি যখন এরকম একটা জয় পাবেন, কিছুটা তো আপনি সেলিব্রেট করতে চান। আমরা সবাই সবার সাথে খুব উপভোগ করছিলাম সময়টা।
প্রতিটি বিভাগেই দারুণ খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা, তাই উচ্ছ্বাসটাও একটু বেশি প্রধান নির্বাচকের। এই জয়ে পুরো ক্রিকেট বিশ্ব বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছে বলে জানান হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেট তাদের স্টেটমেন্টটা দিয়ে গেল যে উই আর নট, আগের বাংলাদেশ আমরা না, এখন আমরা জিততে জানি, আমরা তোমাদের হারাতেও পারি। আমরা এর আগে নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ জিতেছিলাম, সেটা অনেক বড় জয় ছিল। বাট অস্ট্রেলিয়াতে এসে তার ওইখানেও কঠিন, বাট এটা ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট বল গেম। আমার মনে হয় যে এই ম্যাচটা আমরা সব দিক দিয়ে ভালো খেলে জিতেছি। সাদা বলের 2 ফরম্যাটে নিয়মিত হলেও টেস্টের সুযোগ পেয়ে নিজের জাত চেনান তানজিদ তামিম। প্রথম ইনিংসে তার সেঞ্চুরিতে ভর করে বড় লিড পায় বাংলাদেশ। সুযোগ পেয়ে এই ওপেনার দিতে পেরেছেন নির্বাচক প্যানেলের আস্থার প্রতিদান। 100% কনফিডেন্স ছিলাম ও লাল বলেও ভালো করবে। রিলিফ এই জন্য বলছি যে ও যদি ভালো না করতো তাহলে ওকে অনেক কথা হতো। আমি সেই কথা শুনতে কোনো সমস্যা নেই, বাট এটা ওর ব্যাটিংয়ে ইফেক্ট করতো। প্লেয়ার দেখলে বোঝা যায় কি কোন ফর্মেটে ভালো করবে, বাট ইটস ডাজন্ট মিন যে যখন আমরা কাউকে ট্রাই করি, চেষ্টা করি, সে যদি 2টা ইনিংস ভালো না করে তখন আমরা আবার বলি যে এটা এই ফর্মেটের জন্য। এটা আসলে আমাদের জন্য না, প্লেয়ারটাকে বেশি ইফেক্ট করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয় শুধু সিরিজের সমীকরণই বদলায়নি, বদলে দিয়েছে বাংলাদেশের আত্মবিশ্বাসের জায়গাটাও। এবার সেটি ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। তবে স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ান মিডিয়া কিংবা সাবেক অজি ক্রিকেটাররা তারা কিন্তু মেনে নিতে পারছে না সহজে এই পরাজয়টায়। বাংলাদেশের অজিবধ আলোড়ন তুলেছে সবখানে। এই টেস্ট হার অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য অপমানজনক বলে মনে করেন রিকি পন্টিং, ম্যাথু হেইডেনরা। পন্টিং তো দল পরিবর্তন আনার কথাও বলছেন এবং বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বসিত ধারাভাষ্যকার ইয়ান বিশপও। Australia has been humiliated on home soil, belted by 9 wickets against Bangladesh. অস্ট্রেলিয়াকে রীতিমতো হিউমিলেট করেছে বাংলাদেশ, এমন দাবি করেছে অসি গণমাধ্যম। বাংলাদেশের ঐতিহাসিক জয় তাই শত্রুর ডেরায়ও আলোড়ন তুলেছে, টাইগারদের প্রাপ্য সম্মান দিয়েছে। বাংলাদেশকে টেস্ট জুড়েই সম্মানিত করেছেন রিকি পন্টিং। কমেন্ট্রি বক্সে থাকা পান্টার বলেছেন এই টেস্ট হার অজিদের জন্য অপমানজনক। এমনকি সিলেক্টরদের প্রতি তার আহ্বান, এই ম্যাচের পর তারা যেন নড়ে চড়ে বসেন। সত্যি বলতে বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলবে এটা আমি একদমই আশা করিনি। বাংলাদেশ দল সত্যি আমাকে অবাক করেছে। তারা প্রতিটি বিভাগে অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়েছে এবং এই জয় তাদের প্রাপ্য ছিল। অস্ট্রেলিয়ার ব্যাটাররা ফাস্ট বোলারদের বিপক্ষে পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল। কিছু জায়গায় পরিবর্তন আনার সময় এসেছে, খুব সম্ভবত এটা ওপেনিংয়ে বা 3-এ। বাংলাদেশের কাছে এই হার অজিদের জন্য লজ্জাজনক, এমন দাবি করেছেন সাবেক ওপেনার ম্যাথিউ হেইডেন, যদিও টাইগারদের কৃতিত্ব দিতে ভোলেননি। অস্ট্রেলিয়ার কাছ থেকে আমি এমন পারফরম্যান্স কখনোই আশা করিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য এটি সত্যি অত্যন্ত লজ্জাজনক একটি মুহূর্ত। বাংলাদেশের পুরো দলকে কৃতিত্ব দিতেই হয়, তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বসিত ধারাভাষ্যকার ইয়ান বিশপ। পাশাপাশি এটাও বলেছেন, যারা এতদিন বাংলাদেশের অর্জনকে খাটো করার চেষ্টা করেছে, বাংলাদেশের এই জয় তাদের বিরুদ্ধে চপেটাঘাত। বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের জনগণের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্জন। যারা আগে তাদের প্রাপ্য প্রশংসা বা স্বীকৃতি দিতে কার্পণ্য করেছে, তাদের কাছ থেকে এখন যথাযথ সম্মান ও স্বীকৃতি পাওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কেইভিন পিটারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ক্রিকেট কিংবদন্তিরা, সেটাই তো স্বাভাবিক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। ক্রিকেটের এই দারুণ দিনে আরও একটা জয়ের খবর কিন্তু আছে। শেষ ম্যাচে 237 রানের বিশাল ব্যবধানে জিতে মালয়েশিয়াকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ক্রিকেট দল। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের পর বল হাতেও দাপট দেখিয়ে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ এবং ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে লাল সবুজের উদীয়মান ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থেকে 3-0 ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশের তরুণরা। বড় লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। ঘরের মাঠে টানা 3 জয়ে মালয়েশিয়াকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসী সিরিজ শেষ করল বাংলাদেশের অনূর্ধ্ব 23 দল।
দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের টেস্ট জয় নিয়ে, ডারউইনের ঐতিহাসিক টেস্ট জয়। এটা নিয়ে একজন অতিথির সঙ্গে তো কথা বলতে হয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন মিনহাজুল আবেদিন নান্নু, বিসিবি পরিচালক। তবে পরিচয় তো আরও আছে, সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ দলের, সাবেক প্রধান নির্বাচক। নান্নু ভাই, হোপফুলি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। এবং আমি বলছিলাম আজকে শুরুতেই যে সাদা পোশাকে একটা রঙিনতম দিন, এবং নাজমুল শান্তও বলেছেন ক্যাপ্টেন এই টেস্ট জয়ের যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা দিন। প্রথমত বলি যে আপনি প্রধান নির্বাচক বা সাবেক প্রধান নির্বাচক কিংবা বিসিবি পরিচালক হিসেবে নয়, সাবেক ক্যাপ্টেন হিসেবে এই অনুভূতিটা কেমন আসলে অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনালি 23 বছর পর বাংলাদেশ টেস্ট জিতলো? এটা সাবেক ক্যাপ্টেন বলবো না, সাবেক খেলোয়াড় হিসাবে বলি। একজন খুব গর্ববোধ করছি যে একজন খেলোয়াড় হিসেবে, একজন ক্রিকেটার হিসেবে যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, এটা দেখা। প্রতিটা খেলোয়াড়কে স্যালুট করি এবং তাদের ট্রিমেন্ডাস পারফরমেন্স এবং টেস্ট ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যতটুকু খেলা হয়েছে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট অস্ট্রেলিয়ার সাথে দাপটের সাথে খেলে গিয়েছে। এটার জন্য অবশ্যই পুরো দলকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের একটা ক্রিকেটটা যে আমি দেখতে পারবো, এটা কিন্তু যখন প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছিল, এক্সপেকটেশনটা কিন্তু কারোর মধ্যে ছিল না যে দল ভালো খেলতে পারে। তখন কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হয়ে গিয়েছে। তখন প্রস্তুতিটা ম্যাচ কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু হয়। এটা কিন্তু কন্ডিশনের সাথে ইউজ টু হতে, এটার সাথে মেইন গেমের কিন্তু কোনো সম্পর্ক নাই। তো খেলোয়াড়রা খুব তাড়াতাড়ি 3টা স্টেশন প্র্যাকটিসের মধ্যে কিন্তু নিজেদেরকে যেভাবে তৈরি করেছে, তার মধ্যে এটা কিন্তু ট্রেমেন্ডাস এফোর্ট এবং পুরো একটা টিম এফোর্ট। আশা করি যে সামনের টেস্ট ম্যাচও যথেষ্ট ভালো খেলবে, একটা সাহস নিয়ে যাবে। এবং সাদা পোশাকে লাল বল ক্রিকেটে আমরা আশা করছি আমাদের যে একটা উন্নতির যে একটা ভালো প্রসেসের মধ্যে আছে, এটা আবার প্রমাণ করলো কেন। না, একেবারেই। এবং এই কারণেই শুধু তো একটা জয় বলা হচ্ছে না, একটা স্টেটমেন্ট বলা হচ্ছে। তবে নানু ভাই, স্বপ্নটা তো আপনারা মাঠ থেকে দেখেছিলেন আসলে খুব কাছ থেকে, কিংবা এখান থেকে যখন আমরা 23 বছর আগের কথা বলছি, তখন বাংলাদেশ যখন গিয়েছিল 2টো টেস্ট, তখন ইনিংস ব্যবধানে হেরেছিল খুব আর্লি। এই টেস্টটা একেবারেই বিপরীত, মানে 3.5 দিনে টেস্ট জিতে যাওয়া, সব ডিপার্টমেন্টে ডমিনেট করে, এবং টিম গেম যেটা বললেন সেটাও হয়েছে। একটু ভেতরের কথা যদি বলেন, আপনি তো তখন 23-এ যদি ভুল না করে থাকি নাজমুল শান্ত টেস্ট ক্যাপ্টেন্সিটা পেলেন, আপনি নির্বাচক ছিলেন, অনেক সমালোচনাও তো হয়েছে, কিন্তু তারা আলটিমেটলি তো পারফর্ম করছে। এটুকু সময় তো বোধহয় দরকার ছিল আমাদের পার্সপেক্টিভে, আমাদের যে কাঠামো কিংবা আমাদের যে পরিমাণ ম্যাচ আমরা পাই বাংলাদেশ। আপনি দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো খেলোয়াড়দের উপর আস্থা রাখা, খেলোয়াড়দের উপর বিশ্বাসটা রাখা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমাদের এখানে আমাদের কিন্তু অনেক দর্শক আছে, খুব তাড়াতাড়ি সবকিছু চায় যে এখনই রেজাল্ট। এবং আমাদের অনেক অফিসিয়াল আছে, ওরাও ঠিক এভাবে কিন্তু ক্রিকেটটাকে মূল্যায়ন করে। আসলে কিন্তু ক্রিকেট এইভাবে পারবেন না। খেলোয়াড়দের উপর একটা আস্থা দরকার, একটা বিশ্বাস দরকার। এবং যে কোনো খেলোয়াড়কে অ্যাটলিস্ট 8 থেকে 10টা ইনিংস যদি লঙ্গার ওভার ক্রিকেটে যদি আপনি না দেখেন, এই খেলোয়াড়কে কিন্তু পরিমাপ করা যায় না যে এই কতদূর আগাতে পারবে। সে নাজমুল শান্তকে নিয়ে কিন্তু কম স্কোর করেন। আজকে দেখেন ওর নেতৃত্বে আজকে দল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো ওর নিজের ব্যক্তিগত পারফরমেন্স দেখেন, ক্যাপ্টেনের পারফরমেন্সটা যখন আপ টু দ্য মার্ক থাকে, ফ্রন্ট লাইনের থেকে কিন্তু দলকে যখন পরিচালনা করে, তখন কিন্তু সবকিছু হাতের মুঠোর মধ্যে থাকে। আজকে দল ভালো খেলছে, ক্যাপ্টেনের এফোর্টটা দেখেন মাঠের মধ্যে, প্রতিটা ড্রেসিং রুমের সামনে ডগ আউটে যখন বসে থাকছে, তখন ঠিক সবকিছু মিলে কিন্তু একটা টিমকে তৈরি করার জন্য ক্যাপ্টেনের ভূমিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই জায়গায় কিন্তু শান্ত বেশ সব দিক থেকে এগিয়ে রেখেছে। না, একেবারেই। যদি একটু ম্যাচের কথা বা ডারউইন টেস্টের কথা বলি নানু ভাই, তাহলে একেবারেই শুরুর যে টোনটা সে তো সেট করেছিলেন হাসান মাহমুদ 6 উইকেট নিয়ে। তানজিদ তামিমের সেঞ্চুরি দেখলাম আমরা, শান্ত পারফরমেন্স দেখলাম, মিরাজের অলরাউন্ডিং পারফরমেন্স দেখলাম, শেষ দিকে স্পিনাররা তারা ডমিনেট করলো। আপনি আসলে এই টেস্টটাকে কিভাবে দেখছেন, যে কোথায় আসলে বাংলাদেশের জয়ের আপনার মনে হয়েছিল যে না, জয় তাহলে পেতে যাচ্ছে এবার? যে কোনো টেস্ট ম্যাচ শুরুর আগে যদি ফার্স্ট সেশনে যদি আপনার অ্যাটলিস্ট 4টা থেকে 5টা উইকেট যদি পড়ে যায় 100 রানে বা তার কম রানের মধ্যে, একটা দল কিন্তু তখন কিন্তু অনেক ব্যাকফুটে চলে যায়। কারণ টেস্ট ক্রিকেটের ফার্স্ট সেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ফার্স্ট সেশনটা সার্ভাইভ করে গেলে একটা দল কিন্তু একটা রেসপেক্টেবল টোটালের দিকে যায়। সেই জায়গা থেকে কিন্তু অস্ট্রেলিয়া টিম টস জিতে ব্যাটিং করে সেই ধাক্কাটা কিন্তু সামলাতে পারেনি। ওদের 45-এ ফার্স্ট উইকেট পড়ে, তারপরে কিন্তু নিয়মিতভাবে উইকেট পড়তে থাকে। ওরা এই সামলাতে পারেনি ওদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। তো সেই থেকে হাসান মাহমুদের যে ড্যামেজটা দিয়েছে, অন্যান্য বোলাররা যেভাবে সাপোর্ট করে গিয়েছে, এটা তো কিন্তু ট্রিমেন্ডাস। এবং সবচেয়ে ভালো দিক ছিল যে আমাদের বোলাররা যখনই বোলিং করতে এসছে, তখনই একদম রাইট এজে 85 to 90% বল করে গিয়েছে এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে একটা চাপের মধ্যে দিয়েছে। তারপর আমি বলবো যে যখন আমরা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে যাই, সেই জায়গায় কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করে। প্রতিটা সেশন কিন্তু একদম
সেন্সেবল ব্যাটিং করেছে। তারপরে আরেকটা ভালো দিক আমরা পেয়েছি, যেটা সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং এ আমাদের মিরাজ যে ট্রেভান্ডার স্পেল একটা বল করেছে, এইটাতে কিন্তু পুরো ডিফারেন্সটা হয়ে গেছে। তখন কিন্তু উইকেট কিন্তু যথেষ্ট ভালো ছিল। মিরাজের এই স্পেলটা কিন্তু দলের জয়ের জন্য কিন্তু একটা বিরাট ভূমিকা রেখেছে। না, একেবারে। নানু ভাই, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মানে মুশফিক মাহমুদুল্লাহ, তামিম, সাকিব মাশরাফি তারাও তো একসঙ্গে খেলেছেন, তবুও এই সময়ে এই টেস্ট দল অস্ট্রেলিয়া সফরে যে এভাবে ডমিনেট করে জিতলো, আপনার কি মনে হয় যে বেস্ট একটা কম্বিনেশন কিংবা বেস্ট টিম টেস্টে এখন চলছে, এখন আছে? আপনারা এখন যে টেস্ট টিমটা খেলছে, এটা কিন্তু দেখবেন যে 11 জন খেলেছে, এটা কিন্তু ধারাবাহিকভাবে আজকে অনেক বছর ধরে একসাথে খেলছে। আমরা আপনি যদি হিসাব করে দেখেন যে টেস্ট ক্রিকেটে এদেরকে যদি দেখেন 2021 সালে যখন নিউজিল্যান্ডের সাথে যখন টেস্ট জিতেছিল নিউজিল্যান্ডের মাঠে, ওটাও কিন্তু একটা ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডের মাঠে অন্যান্য টেস্ট প্লেয়িং নেশনে কিন্তু যথেষ্ট স্ট্রাগলিং করে কিন্তু খেলতে হয়, সেই জায়গায় আমরা কিন্তু মাঙ্গিউনিতে কিন্তু এই টেস্টে আমরা জিতে গিয়েছিলাম 2022 থেকেই কিন্তু, সেই থেকে 21-22 সিজনটায়। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই পথ চলাটা শুরু। ঠিক পার্শ্ববর্তী দেশকে কিন্তু এই এসে কিন্তু আমরা 2026-এ হারিয়ে দিচ্ছি। তো আমি সবকিছু বলবো যে প্রসেসটায় আমাদের চলছে। লঙ্গার ভার্সন এনসিএল এ আমাদের যথেষ্ট দিক আমরা চেঞ্জ করেছি, ফাস্ট বোলারদের জন্য আমরা বল চেঞ্জ করা হয়েছে, টেকনিক্যালি অনেক কিছু ইস্যু আমরা চেঞ্জ করেছি, এগুলোর ফল কিন্তু আস্তে আস্তে পেতে চলেছে। তো আমি বুঝতে পারি যে আমাদের প্লেয়ারদের মধ্যে ওই আস্তে আস্তে চলে এসছে এবং যথেষ্ট সাহস এসছে আগামীতে ভালো হতে পথ চলার জন্য। আর আমাদের ইয়াংস্টাররা আজকে যে খেলা দেখেছে, সাদা পোশাকে লাল বল ক্রিকেটের এই ঐতিহাসিক জয়ে, আমার মনে হয় আমাদের ক্রিকেটটাকে আরো উপরের দিকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি। একেবারে। নানু ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে 4 নম্বরে ভারতেরকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়েছে, সেটা তো একটা ব্যাপার। বাংলাদেশের এই তৃতীয় টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে, যেটাতে তারা জয় পেয়েছে। এর আগে ইংল্যান্ড দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেটা টেস্ট ইতিহাসেরই দ্বিতীয় টেস্ট ছিল। কিন্তু সময়ের বিচারে 23 বছর লেগেছে এই তৃতীয় টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলতে। আপনার কি মনে হয় এর পর থেকে মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেন কিংবা দ্বিপাক্ষিক সিরিজ সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একটা অন্য ধাপ শুরু হতে পারে? আমরা তো অবশ্যই আশা করছি এখন থেকে হয়তো যারা টপ র্যাঙ্কিং যে সাইটগুলি আছে, যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, এদের সাথে আমরা বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার একটা সুযোগ তৈরি হবে এবং ধারাবাহিকভাবে আমরা ভালো ক্রিকেট খেলবো এবং খেলতে চাই। কারণ যখনই আপনি বড় দলগুলির সাথে যখনই সুযোগ পাবেন, তখনই আপনার সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। খেলোয়াড়দের মধ্যে ওদের সেলফ অ্যাসেসমেন্ট গুলি আরো বাড়বে, আমরা আশা করব সেটাই হোক এবং সামনে আরো ভালো খেলার সুযোগ পাক এই দলটা এবং বাংলাদেশের অর্জন আরো বাড়ুক। অসংখ্য ধন্যবাদ। মিনাজুল আবেদিন নান্নু আমাদের সঙ্গে কথা বলছিলেন, সাবেক বাংলাদেশ দলের অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক বিসিবি। দেশের ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলোর জন্য 1244 কোটি টাকা সিড মানি ঘোষণা করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় ছাড় করলে ক্যাটাগরি অনুযায়ী যা দেয়া হবে। 14 ফেডারেশনের মতবিনিময় সভায় জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তর্জাতিক গেমসগুলোতে খেলোয়াড়দের চেয়ে ফেডারেশন কর্তাদের সংখ্যা থাকে বেশি, কর্তাদের বিলাস ভ্রমণে আসছে কড়াকড়ি। জুলাইয়ে 27টি ফেডারেশনকে ভেঙে নতুন করে আবারও অ্যাডহক কমিটি গঠন করে যুব ক্রীড়া মন্ত্রণালয়। রবিবার যার মধ্যে 14টি ফেডারেশন নিয়ে মতবিনিময় সভা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাকি 13টির সঙ্গে বসবে সোমবারে। যারা এর সাথে সুদীজন এবং বিদগ্ধ ক্রীড়াবিদ রয়েছেন। মতবিনিময় সভায় চমক, ক্রীড়া ফেডারেশনগুলোর জন্য 1244 কোটি টাকা সিড মানির ঘোষণা, যা ফেডারেশনগুলোর নামে ফিক্সড ডিপোজিট করা থাকবে। সর্বোচ্চ 50 কোটি টাকা করে পাচ্ছে বাফুফে ও বিসিবি। লভ্যাংশের 100%-এর 75% ফেডারেশনগুলো ব্যয় করতে পারবে, বাকি 25% যোগ হবে সেই ফিক্সড ডিপোজিটে। আর্চারি, শুটিং বা ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস সকল ফেডারেশনকে ক্যাটাগরি অনুযায়ী আমরা সেই সিড মানি যে লভ্যাংশ যাদের জন্য যে সিলেক্ট করা হয়েছে সেই সিলেক্ট অনুযায়ী তাদেরকে সেই লভ্যাংশগুলো আমরা প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে যাতে স্বাবলম্বী করতে পারি। ক্রীড়া ফেডারেশনগুলোর বিভিন্ন চাওয়া শুনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দ্রুত নির্বাচনের প্রচেষ্টা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। একটু অ্যাক্টিভনেসের দরকার আছে। আমরা যদি সক্রিয় হয়ে থাকি তাহলে অটোমেটিক্যালি নির্বাচনগুলো দ্রুততার সাথেই করবে, ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে। আমাদের ইচ্ছা শক্তি আছে, যেমন আর্চারি আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন বাহিনীগুলোকে বলেছেন যে আপনারা শুধু নিজেদের যে খেলাগুলো খেলেন সেটা ছাড়াও অন্যান্য খেলাতেও আপনারা লিগ টিমগুলো করেন, যাতে আরও অনেক খেলোয়াড় সংযুক্ত হতে পারে। কমনওয়েলথ গেমসে আবারও পদকশূন্য বাংলাদেশ। খেলোয়াড়দের শিক্ষা সফর ও কর্তাদের প্রমোদ ভ্রমণে বিধিনিষেধ আসছে। স্পোর্টসে দেখা যায় যে ক্রীড়াবিদ যাচ্ছে 15 জন,
অফিসিয়াল যাচ্ছে 17 জন। ভবিষ্যতে সেই কোচই যাতে তার সাথে সফর করে, যাতে তার জন্য সহজ হয়, সেই বিষয়গুলো আমরা কাজ শুরু করেছি। বাকি থাকা ফেডারেশনগুলোতে চলতি মাসেই নতুন অ্যাডহক কমিটি দেবার প্রচেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। ক্রীড়াকে শুধু বিনোদন নয়, একটি পেশা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।